ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন তালিখাতায় স্বাগত জানাচ্ছি আমি সোনিয়া আফরিন ঈশিতা। পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠানগুলো বিনিয়োগকারীদের লভ্যাংশের যে টাকা বিতরণ করেনি তা দেখভাল করতে 2021 সালে প্রতিষ্ঠা করা হয় ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ড। উদ্দেশ্য ছিল বাজারের যে কোনো অস্থিতিশীল অবস্থাতে শেয়ার কেনাবেচা করে তারল্য নিশ্চিত করা এবং বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনা। সিএমএসএফ এর তথ্য অনুযায়ী গত 3 বছরে 323টি বৈঠক করেছে তারা, অর্থাৎ প্রায় প্রতিদিনই করা হয়েছে কোনো না কোনো মিটিং, যেখান থেকে বছরে কোটি টাকা সম্মানে নিয়েছেন সিএমএসএফ এর বোর্ড সদস্য ও অন্যান্য কমিটির সদস্যরা। এদিকে 3 বছর অতিবাহিত হলেও ফান্ড গঠনকে কেন্দ্র করে সৃষ্ট আইনগত সমস্যার সমাধান হয়নি। এই অবস্থায় নতুন কমিশন এখনও কোনো সিদ্ধান্ত না নেওয়ায় এর অস্তিত্বই ঝুঁকির মধ্যে রয়েছে। এসব নিয়েই আমাদের আজকের আলোচনার বিষয়, বিশেষ তহবিল পুঁজিবাজারের কি কাজে লাগলো। আলোচনা করতে অনলাইনে যুক্ত আছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের সাবেক চেয়ারম্যান ফারুক আহমেদ সিদ্দিকী এবং পুঁজিবাজার বিশ্লেষক অধ্যাপক ডক্টর মোহাম্মদ মুসা। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের আজকের তালিখাতায়। ফারুক আহমেদ সিদ্দিকী, আমি আপনাকে দিয়ে শুরু করতে চাই। ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ড যে উদ্দেশ্য নিয়ে গঠিত হয়েছিল সেটা কি সফল হয়েছে কিনা এবং পুঁজিবাজারে আসলে এই তহবিলের প্রয়োজন ছিল কিনা? দেখেন, হয়তো বিভিন্ন জায়গায় স্ট্যাবিলাইজেশন ফান্ড দৃষ্টান্ত নেই তা না, কিন্তু সেই ধরনের স্ট্যাবিলাইজেশন ফান্ড ব্যবহার করা হয় যখন মার্কেটটা একটা সিভিয়ার ক্রাইসিসে পড়ে। এইভাবে রেগুলার ট্রেডিং করার জন্য বা যেটা আনডিস্ট্রিবিউটেড ডিভিডেন্ড নিয়ে একটা ফান্ড করে সেটা এখান থেকে বাজারে রেগুলার পার্টিসিপেট করা, তাও আবার রেগুলেটরের সুপারভিশনে, এটা কতটুকু যথাযথ সে বিষয়ে আমার সন্দেহ আছে। এবং গত 3 বছর যে এটা অপারেট করছে এতে প্রমাণিত হয় যে এটা বাজারে বিশেষ কোনো সুবিধাই আদায় করতে পারে নাই, এবং এটা প্রথম থেকেই একটা অসুবিধায় পড়ে যে বাংলাদেশ ব্যাংকেরও এই ধরনের তহবিলে আপত্তি ছিল। এই অসুবিধা নিয়েই তারা যাত্রা শুরু করে এবং এরা গত 3 বছরে বোধহয় 350 মিটিং করেছে অর সামথিং, এবং বিপুল পরিমাণ মিটিং অ্যাটেন্ডেন্স ফি তারা গ্রহণ করেছে। সুতরাং এটার মূল উদ্দেশ্য কি, এটা আমার সন্দেহ আছে যে এই ফান্ড থেকে বাজার কি সুফল পেয়েছে। আমার তো মনে হয় না তেমন কোনো সুফল পেয়েছে, এবং রেগুলেটরের তত্ত্বাবধানে সরাসরি ফান্ডের কেনা বেচা করা বা ঋণ দেওয়া এটা কতটুকু যথাযথ সেটাও প্রশ্নাতীত নয়। আমার মনে হয় 3 বছরে এমন কিছুই এদের অবদান নেই, বরং পাবলিক মানি প্রচুর পরিমাণে খরচ হয়েছে গাড়ি কেনায়, আপনার অফিস সংস্কারে এবং মিটিং অ্যাটেন্ডেন্স ফি হিসেবে। জি ফারুক আহমেদ সিদ্দিকী, আপনাকে ধন্যবাদ। ডক্টর মোহাম্মদ মুসা, আমি আপনার কাছে আসতে চাই। আমরা আসলে বিভিন্ন দেশেই আর্থিক সংকট এবং পুঁজিবাজারের অস্থিতিশীল অবস্থায় এই ধরনের ফান্ডগুলো একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং আমাদের পুঁজিবাজারের বর্তমানে একটা নাজুক অবস্থায় আছে। এই অবস্থায় এখন এই তহবিল বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনতে কেমন ভূমিকা রাখবে বলে আপনি মনে করছেন, বা কেমন ভূমিকা রাখা উচিত আসলে এই তহবিলের? ধন্যবাদ প্রশ্ন করার জন্য, এবং এটা যথার্থ প্রশ্ন। তো বিভিন্ন সময়ে এই বিশেষ তহবিলের ব্যবস্থা করা হয়। বাংলাদেশে এর আগে দেখা গেছে তহবিলের ব্যবস্থা সরকারিভাবেই করা হয়েছে। আর এই তহবিলগুলো একটা আমি বলবো স্বাভাবিক না, অস্বাভাবিক উপায়ে করা হয়েছে। এখন যারা ডিভিডেন্ড নেয় না এই কোম্পানি থেকে, সেই ডিভিডেন্ড গুলোকে নিয়ে একটা তহবিল গঠন করা হয়েছে। কোশ্চেন ইজ, তহবিলের আকারটা কত? খুব বড় একটা আকারের তহবিল এখানে নাই। সুতরাং একটা বড় আকারের তহবিল যদি না থাকে, এই তহবিল দিয়ে বাজারের মধ্যে কোনো প্রভাব বিস্তার করার সুযোগ আছে বলে আমি মনে করি না। আসলে এই রকমের তহবিল করা হয় কি জন্য? আনইউজুয়াল সার্কামস্ট্যান্সেসে এই তহবিলটা ব্যবহার করা হয়। যেমন ধরেন, বাজার যদি ক্রমাগতভাবে শেয়ারের দাম কমতে থাকে, একটা বেয়ারিশ মার্কেট থাকে, এই বেয়ারিশ মার্কেটটাকে উঠানোর জন্য সাধারণত ওই তহবিল থেকে শেয়ার কিনা হয়ে থাকে। কিন্তু বাংলাদেশে যেটা দেখা যায়, যাদের কাছে এই তহবিলটা ম্যানেজ করতে দেওয়া হয়, তারা বাজারের স্বার্থটা কতটা দেখতে পারে আমি জানি না, নিজেদের স্বার্থটাই হয়তো বড় করে দেখে। সেই জন্য এই তহবিলের যুক্তিকতা নিয়ে আমার ফারুক আহমেদ সিদ্দিকীর মতোই আমারও কনসার্ন আছে।
এইটা খুব একটা কাজ করবে বলে আমার মনে হয় না। আর এটা কিন্তু এখন আর এই তহবিলে নতুন করে ফান্ড যোগ হওয়ার কোনো সুযোগ নেই। কারণ হইলো একটা সময় ছিল শেয়ারগুলোর যেই ডিভিডেন্ড দেওয়া হইতো, অনেক শেয়ার হোল্ডার এই ডিভিডেন্ডটা নিত না, এটা কোম্পানির কাছে থাকতো। কোম্পানির এই যেই যেই টাকাটা ছিল সেই টাকাটাই আপনার বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন একটা বিশেষ তহবিল হিসেবে ঘোষণা করে এটাকে ব্যবস্থাপনা করা হয়। এখন কিন্তু ডিভিডেন্ড গুলো প্রত্যেকটা শেয়ার হোল্ডারের অ্যাকাউন্টে ডিস্ট্রিবিউট করে দেওয়া হয়, নতুন করে এই যে ডিভিডেন্ড বিতরণ হয় না এরকম কোনো সুযোগ নেই। সুতরাং এই তহবিলটার যৌক্তিকতা যদি না থেকে থাকে, এইটা আমার মনে হয় অন্যভাবে ব্যবহার করা যায় কিনা সেটা দেখতে হবে। জি, ডক্টর মোহাম্মদ মুসা, পুঁজিবাজারে বিনিয়োগের জন্য আগ্রহী প্রতিষ্ঠানগুলোকে 8.25% সুদে 2 কোটি থেকে 5 কোটি পর্যন্ত ঋণ তারা নিতে পারবে এবং যেই ঋণ নিয়ে আসলে এই পুঁজিবাজারেই তারা আবার ইনভেস্ট করতে পারবে। এই সিদ্ধান্তটা গতকাল দেয়া হয়েছে। এই বিষয়ে আপনার মতামত জানতে চাই। এটা কিন্তু একটা ভালো সিদ্ধান্ত হয়েছে। আগে ছিল যে একটা কমিটি সিদ্ধান্ত নেবে কোন ধরনের শেয়ার কিনবে কিনবে না। এখন যদি এই ফান্ডটাকে যারা শেয়ার বাজারে পার্টিসিপেন্ট, স্পেসিফিক্যালি ইনস্টিটিউশনাল ইনভেস্টার্স, তাদেরকে যদি সুযোগ দেওয়া হয় এই ফান্ড থেকে ঋণ নিয়ে শেয়ার বাজারে ইনভেস্টমেন্ট করার, এইটাই কিন্তু স্বাভাবিক পদ্ধতি। তাইলে আমি মনে করি এটা একটা ভালো উদ্যোগ যদি নিয়ে থাকে। আর আমার আসল কনসার্নটা রয়ে গেছে এই ফান্ডের সংখ্যাটা কত। অ্যামাউন্টটা যদি খুব বড় না হয়, আমার মনে হয় না বড় রকমের একটা ইম্প্যাক্টটা ফেলতে পারে। তবে যেটা করতে পারে সরকার এই এই সার্কামস্টেন্সেসে বাংলাদেশ ব্যাংক থেকে যদি একটা ফান্ডের, স্পেশাল ফান্ডের ব্যবস্থা করা হয় বাজার, শেয়ার বাজার স্টেবিলাইজেশন করার জন্য, এবং ওই ফান্ড থেকে যে সমস্ত ব্রোকারেজ হাউস বা ইনস্টিটিউশনাল ইনভেস্টার্স ইনভেস্টমেন্ট করার জন্য লোন নিতে চায়, একটা নির্দিষ্ট নিয়মের ভিতরে যদি ওই লোনগুলো ডিস্ট্রিবিউট করা হয়, তাহলে কিন্তু বাজারের মধ্যে একটা ইম্প্যাক্ট করতে পারে। আর এই ইম্প্যাক্ট করানোর জন্য ফান্ডটার অ্যামাউন্টটা বড় থাকতে হবে, ছোট হইলে হবে। অসংখ্য ধন্যবাদ ডক্টর মোহাম্মদ মুসা এবং ফারুক আহমেদ সিদ্দিকী। আমাদের সময় হয়েছে একটি বিরতি নেবার। বিরতির পরে ফিরে এসে আমরা আবারও আলোচনায় যুক্ত হব। বিরতি নিচ্ছে ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন তালিখাতায়। সঙ্গে থাকুন। আবারও স্বাগত জানাচ্ছি ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন তালিখাতায়। আলোচনার বিষয়ে বিশেষ তহবিল পুঁজিবাজারের কি কাজে লাগলো আলোচনা করতে অনলাইনে যুক্ত আছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের সাবেক চেয়ারম্যান ফারুক আহমেদ সিদ্দিকী এবং পুঁজিবাজার বিশ্লেষক অধ্যাপক ডক্টর মোহাম্মদ মুসা। আপনাদের দুজনকে আবারও স্বাগত জানাচ্ছি আমাদের আজকের তালিখাতায়। বিরতির আগে ডক্টর মোহাম্মদ মুসা জানাচ্ছিলেন যে এই যে নতুন একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে বিনিয়োগের জন্য আগ্রহী প্রতিষ্ঠানগুলো 8.25% সুদে 2 থেকে 5 কোটি টাকা ঋণ নিয়ে আবার সেটা ইনভেস্ট করতে পারবে পুঁজিবাজারকেই। আমি জানতে চাইবো ফারুক আহমেদ সিদ্দিকী আপনার কাছে যে এই সিদ্ধান্তটা আপনার কাছে কি মনে হয়, ঠিক আছে কিনা? ডক্টর মোহাম্মদ মুসা কিন্তু বলছিলেন যে এই সিদ্ধান্তটা ভালো হয়েছে। নীতিগতভাবে এই সিদ্ধান্তটি ভালো হয়েছে, কিন্তু এত স্মল ফান্ড দিয়ে এটা কোনো কাজেই আসবে না, বাজারে কোনো প্রভাব বিস্তার আদৌ করতে পারবে না। দিস ইজ ওয়ান। এর আগেও আমার মনে হয় 12-13 সালের দিকে সরকারি অর্থে কিন্তু ইনস্টিটিউশনাল ইনভেস্টরদেরকে অর্থ যোগান দেওয়া হয়েছিল, সেটাও কিন্তু সফল হয় নাই। সুতরাং নীতিগতভাবে এটা একটা ভালো সিদ্ধান্ত হলেও বাস্তবে এটা কতটুকু ফলপ্রসূ হবে বা আদৌ এটার কোনো প্রভাব থাকবে কিনা সে ব্যাপারে প্রশ্ন থেকেই যায়। বাস্তবে ফলপ্রসূ করার জন্য আসলে কোন কোন পদক্ষেপগুলো নিতে হবে? আমরা আসলে দেখি যে অনেক ধরনের সিদ্ধান্ত নেওয়া হয় যেগুলো আসলে প্রতিফলন হতে আসলে আমরা দেখি না, এবং যেগুলো আসলে ইম্প্যাক্ট সেরকম করে আসলে বাজারে আমরা পড়তে দেখি না। ইম্প্যাক্ট পড়ার জন্য আসলে কোন পদক্ষেপগুলো নেওয়া উচিত? দেখেন, আমার মনে হয় বাজারে এভাবে আর্টিফিশিয়ালি ফান্ড ইনজেক্ট করে বাজারকে চাঙ্গা করা খুব দুরূহ ব্যাপার। সামান্য কিছুদিনের জন্য হতে পারে, কিন্তু এটা কোনোদিনই পার্মানেন্ট একটা সমাধান হতে পারে না। পার্মানেন্ট, আর বিশেষ করে আপনি পাবলিক ফান্ড খরচ করছেন না, সেটা একটা বিচার্য বিষয়। ট্যাক্স পেয়ার্স বানিয়ে আপনি খরচ করতে পারেন না এইভাবে। 2 নম্বর হলো যে আপনি বাজারের প্রতি যদি মানুষের আস্থা না থাকে, যেমন নতুন একজন রেগুলেটর এসেছে, তাদের প্রথম কাজ হওয়ার কথা বাজারের আস্থা অর্জন করা, বাজারের সম্মান অর্জন করা।
তারপরে কাজ শুরু করা। কিন্তু বাজারের সঙ্গে আলোচনা না করে, বাজারে একটা আস্থা আছে কিনা তাদের প্রতি সেটা অর্জন না করেই আমি যদি একের পর এক সিদ্ধান্ত নিতে থাকি, তাহলে কিন্তু বাজারের জন্য এটা সুফল বয়ে নিয়ে আসে না। সুতরাং বাজারে একটা বিনিয়োগকারী যখন বিনিয়োগ করে, তাকে মনে রাখতে হবে কেউ এখানে তাকে জোর করে বিনিয়োগ করাচ্ছে না। এটা লাভ হলে তার লাভ হবে, আর ক্ষতি হলে তার ক্ষতি হবে। এই দায় অন্যর ঘাড়ে চাপাতে পারে না। তবে এটা সে দাবি করতে পারে যে যারা রেগুলেটর আছেন, যারা বাজার চালাচ্ছেন, তারা সঠিকভাবে চালাচ্ছেন কিনা, সঠিকভাবে সিদ্ধান্ত নিচ্ছেন কিনা, সেটা বাজারের জন্য সুফল হয়ে আনছে কিনা, বাজারের জন্য ক্ষতি করছে কিনা, এই প্রশ্নগুলো তারা অবশ্যই করতে পারে। কিন্তু বাজারে অর্থ যোগান দিতে হবে সরকারের, এটা আমার মনে হয় খুব ভালো একটা যুক্তি নয়। জি, ফারুক আহমেদ সিদ্দিকী, আপনাকে ধন্যবাদ। ডক্টর মোহাম্মদ মুসা, আমি আপনার কাছে আসতে চাই যে গতকাল বুধবার আমরা যদি দেখতে পাই যে দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের তালিকাভুক্ত প্রায় 87% কোম্পানির শেয়ারের একটা বড় দরপতন হয়েছে। এই দরপতনের মধ্য দিয়ে কিন্তু আসলে বিনিয়োগকারীরা আস্থাটা আসলে সেরকম করে তারা আর পাবে না, মানে আস্থা হারিয়ে ফেলবে। আস্থা ফিরিয়ে আনার জন্য কি করা দরকার এই মুহূর্তে? এটা একটা $1 মিলিয়ন কোশ্চেন। আস্থা ফিরিয়ে আনাটা কিভাবে করা যাবে সেটা একটা বড় বড় প্রশ্ন। এই প্রশ্নের উত্তর যদি জানা থাকতো, আমার মনে হয় আমরা সবাই মিলে এই উত্তরটা যাতে শীঘ্রই এক্সেস কমিশন গ্রহণ করে সেটা ব্যবস্থা করতে পারত। আসলে যেটা হয়েছে কি, অনেকগুলো ফ্যাক্টরস একটা বাজারের মধ্যে নেতিবাচক বা ইতিবাচক প্রভাব বিস্তার করে। আমরা গত মাসখানেক ধরে দেখছি যে শেয়ারের দাম ক্রমাগতভাবেই কমছে, দুই একদিন যদিও বাড়ে, পরবর্তী পর্যায়ে বড় রকমের একটা পতন দেখা যায়। ইন্ডেক্স কিন্তু অনেক খারাপ অবস্থায় গেছে। যখন এরকম একটা অবস্থা হয়, তখন বিনিয়োগকারীদের মধ্যে একটা প্যানিকি সিচুয়েশন ক্রিয়েট হয়। এই যে প্যানিক একটা অবস্থায়, এই অবস্থায় তাদের আস্থার বিপরীতে অনাস্থাই থেকে যায়। এখন আস্থা আনতে হলে সিদ্দিক স্যার যেটা বললেন, আসলে রেগুলেটরদেরকে এমন কিছু কাজ করতে হবে যেই কাজগুলো পজিটিভ একটা মেসেজ দেবে। ওই পজিটিভ মেসেজটা কিন্তু আমরা যারা ইনভেস্টার্স আছি তারা পাচ্ছি বলে মনে হয় না। তো এখন ওদেরকে ড্রয়িং বোর্ডে বসতে হবে, কি কি কাজ করলে এটা করা যায় সেটা দেখতে হবে। আর আরেকটা জিনিস বলি, যে পৃথিবী জোড়া যে সমস্ত ভালো ভালো পুঁজিবাজার আছে বা শেয়ার মার্কেট আছে, সেখানে কিন্তু কিছু মেকানিজমস আছে, যে মেকানিজমসে সিস্টেমের ভিতরেই কিন্তু ডিমান্ড ক্রিয়েট করার একটা ব্যবস্থা থাকে। যেমন ধরেন, যারা ঋণ নিয়ে শেয়ার কিনেন তাদের জন্য একটা রেশিও তৈরি করে দেওয়া হয়, যে এই রেশিও এখন ফলো করতে হবে। যদি বাজার খারাপ অবস্থা থাকে, তখন এই রেশিওটাকে একটু রিল্যাক্স করে তাদেরকে বেশি কেনার সুযোগ দেওয়া হয়। ব্রোকাররা বেশি লোন দিতে পারে, তারপরে তারা শেয়ার কিনতে পারে। আমাদের দেশে এই মেকানিজমসটা ততটা কাজ করেছে বলে আমার মনে হয় না। করলেও কাজ করবে কিনা সেটা নিয়েও একটা ইস্যু আছে। বাট আমাদেরকে খুঁজে বার করতে হবে। আমি এটা তো একমত সিদ্দিকী স্যারের সাথে, যে সরকার ইনডিউস টাকা বা কোনো একটি স্পেশাল ফান্ড ক্রিয়েট করে ফান্ড দিলেই যে বাজারের মধ্যে একটা প্রভাব বা পজিটিভ প্রভাব বিস্তার করতে পারে, এটা খুব সাময়িক হবে, দীর্ঘস্থায়ী হবে না। দীর্ঘস্থায়ী করতে হলে পলিসি ইনস্ট্রুমেন্ট যেগুলো আছে, সেই ইনস্ট্রুমেন্টস গুলোর মধ্যে খুঁজতে হবে যে আমরা এটা কিভাবে করতে পারি। তো লিকুইডিটি বাজারে আনতে হবে, এই আনার জন্য যেই কাজগুলো করার দরকার সেই কাজগুলো করতে হবে। জি, ডক্টর মোহাম্মদ মুসা, আমি আরেকটা জিনিস জানতে চাই যে সিএমএফএস কে পর্যালোচনার জন্য, এর একটা মানে এই তহবিলকে পর্যালোচনার জন্য এবং এর প্রয়োজনীয়তা যাচাই বাছাই, এর ভবিষ্যৎ কর্মপন্থার রূপরেখা প্রণয়নের জন্য একটা কমিটি গঠন করেছেন অর্থ উপদেষ্টা। এই কমিটির আসলে কাজটা কি এবং পুঁজিবাজারের গতিশীলতা ফিরিয়ে আনতে কি এই কমিটি কোনোভাবে ভূমিকা রাখতে পারবে কিনা? ওই যে একটা লিমিটেড ভূমিকা হয়তো পালন করবে, কারণ ওনারা যদি বড় রকমের ফান্ডও দেয়, যেই প্রভাবটা পড়বে অল্প সময়ের জন্য, দীর্ঘ সময়ের জন্য হবে। যাক, তবু তো একটা কমিটি যাচাই বাছাই করবে এই ফান্ডের দরকার আছে কিনা, দরকার থাকলে কিভাবে ফান্ডটাকে আবার সংস্কার করা যায়, মানে ডিফারেন্টলি ম্যানেজ করা যায়, অথবা একটা অ্যামাউন্ট বাড়ানো যাবে কিনা, এই জিনিসটা হয়তো ওনারা করবেন। দেখার বিষয় যে এই কমিটির যেই সুপারিশগুলো আসবে সেগুলো কতটা প্রভাব বিস্তার করবে। আমি খুব একটা আশাবাদী না, তার কারণ আমি ওই ফান্ডের ব্যাপারেই তো আমি বিশ্বাস করি না যে এটা বড় রকমের একটা ইম্প্যাক্ট ক্রিয়েট করতে পারে।
জি, ডক্টর মোহাম্মদ মুসা আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং ফারুক আহমেদ সিদ্দিকী আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের আজকের তালিখাতায় সময় দেবার জন্য। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন তালিখাতায় আজ এ পর্যন্তই, সঙ্গেই থাকুন।